অংশীজন নির্ধারণে কথা বলে দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট ছিলেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সাথে সাক্ষাৎ করতে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন। 6 তারিখে লিয়াজু কমিটির 2 জন সদস্য সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারি বঙ্গভবনে ছাত্র শিক্ষক প্রতিনিধি 15 জনের টিমের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে সহায়তার কাজ করে যাচ্ছে লিয়াজু কমিটি। আসু সরকার গঠন পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে লিয়াজু কমিটির উত্তর 2 জন সদস্য উপস্থিত ছিলেন। লিয়াজু কমিটি আগামী বাংলাদেশের রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সকল অংশীজনদের সাথে সংলাপ ও প্রস্তাবনার জন্য কাজ করবে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজু কমিটির কাজের পরিধি বর্ধিত হবে। কমিটির সদস্য সংখ্যা সকল দলমতের সাথে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক হবে। লিয়াজু কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন সেই সদস্যদের প্রস্তাবনাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পেশ করেছি এবং তিনি সম্মত হয়েছেন এবং সকলের সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আজকে রাতে হচ্ছে সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। সরকার পতনের পরপরই চট্টগ্রামের দ্রব্যমূল্য কমতে দিকে, বিশেষ করে কাঁচামরিচের দাম রাতারাতি কমেছে অর্ধেকেরও বেশি। অন্যান্য শাকসবজি, ডিম এবং নিত্যপণ্যের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। এতে খুশি সাধারণ মানুষ। সিন্ডিকেটের কারসাজি না থাকায় সুফল মিলছে বলে দাবি বিক্রেতাদের। তিনদিন আগেও চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি 280 থেকে 300 টাকায়। এখন তা নেমে এসেছে 100 থেকে 120 টাকায়। রাতারাতি অর্ধেকের বেশি দাম কমায় খুশি ক্রেতারা। 450 টাকা করে কেজি কিনেছি। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ 15 বছরের শাসনের পর ক্ষমতা ছেড়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তায় অলিতে গলিতে আজ বিজয়ের উৎসব। লোকজনের মুখে একটাই কথা, আমরা স্বাধীন। কিন্তু সত্যি কি তাই? বাংলাদেশের বিক্ষোভ শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, নাকি শেখ হাসিনার পদত্যাগের পেছনে ছিল কোনো বিদেশি ষড়যন্ত্র? এই পরিবর্তন কি আজও সাধারণ মানুষদের জীবন বদলে ফেলতে পারবে? নমস্কার বন্ধু, আমি মিশন। প্রথমে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশকে। এত রক্তপাত, এত হত্যার পরে আপনারা দেশের স্বৈরাচারী ক্ষমতার সামনে মাথা নত করেন, আর এটা ভীষণ সাহসী একটা পদক্ষেপ ছিল। কিন্তু এই পরিবর্তনকে আপনার দেশের সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবে? আজকের ভিডিও সেই বিষয়, তবে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক কিছু জানার আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সব থেকে বড় প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল সেই 2018 সালে। সে সময় হাসিনা সরকার আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা বরং সব কোটা বাতিল করে দিয়েছিল। এরপর সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু গত 5ই জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপর থেকে টানা 2 মাস ধরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বিক্ষোভের মোটিভ কিন্তু সিম্পল ছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে। কারণ মুক্তিযোদ্ধার কোটায় বর্তমানে মুক্তিযোদ্ধা এবং চাকরি করছে তাদের নাতিনাতিরা। আর তার পরিবর্তে শেখ হাসিনা সেই বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধার নাতিনাতিরা চাকরি করবে না, প্রতি রাজাকারদের নাতিনাতিরা চাকরি করবে। আর এখান থেকে শুরু হয় ছাত্রদের মন খারাপ। তারা যে মানুষটা বুঝের দিকে তাকিয়ে আন্দোলন করছিল, সেই তাদের দিকে এখন বসে শুরু হয় আরো বড় আকারের আন্দোলন। কিন্তু এরপরে সরকার ভুল করতে থাকে। সেই আন্দোলনকারীদের উপর গুলি করা, লাঠিচার্জ, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো কিছু বাদ যায় না। যে সমস্যাটা শুরুতে টেবিলে বসে আলোচনার মাধ্যমে সলভ করা যেত, সেটাকে এমন ভীষণ আকার দিয়েছে সরকারের ওভার কনফিডেন্স। আর এই ওভার কনফিডেন্সের কারণ কি ছিল? কারণ যে বাংলাদেশের মানুষেরা আর শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে, তারাই কিন্তু একটা সময় তাকে নাম দিয়েছিলেন জননেত্রী। প্রশ্ন করে সেই জননেত্রীকে তিনি কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলেন? বাংলাদেশের আন্দোলন কি শুধু কোটার জন্য, নাকি এর পিছনে ছিল মানুষের আগে জমানো ক্ষোভ? চলে সেটা আমি ডিসকাস করি, নইলে আজকে দিনে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। 1947 সালে জন্ম হয় শেখ হাসিনা। 1971 সালে তার পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে। কিন্তু এর ঠিক 4 বছরের মাথায় 1975 সালে সম্পূর্ণ পরিবার সহ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।
আর এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম মিলিটারি coup। এইসব বঙ্গবন্ধুর দুর্গে শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানি গেছিলেন, যার কারণে তারা বেঁচে যান। পরবর্তীকালে 1988 সালে শেখ হাসিনা দেশে ফেরে যুক্ত হন রাজনীতির সাথে। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে তিনি নতুন করে শক্তিশালী করে তোলেন। সে সময় বাংলাদেশের মিলিটারি জেনারেল এরশাদের শাসন চলছিল। মিলিটারি শাসন বন্ধ করতে আর গণতন্ত্র থেকে ফিরিয়ে আনতে সে সময় শেখ হাসিনা রাজপথে আন্দোলন শুরু করেছিলেন। আর যে আন্দোলনকারীদেরকে তিনি গুলি করেছেন, সেই আন্দোলন করেই কিন্তু তিনি ক্ষমতা পেয়েছিলেন। আর সেই সময় থেকে তিনি হয়ে ওঠেন বাংলার গণতন্ত্রের জাতীয় প্রতীক। 1996 সালে ভোটে জিতে তিনি প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এই সময় দুটো কারণে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। একটা হলো ভারতের সাথে গঙ্গার জল নিয়ে তিনি চুক্তি করেছিলেন, আর দ্বিতীয়টা হলো চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সে সময় যে ইনসার্জেন্সি হয়েছিল তিনি সেটা বন্ধ করেন। কিন্তু পাশাপাশি প্রথম দাবি প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, আর সেই দুর্নীতির সাথে তিনি নিজেই জড়িয়ে পড়েছিলেন। এরপরে 2001 সালে তিনি আবার জেলে যান। এছাড়া বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছিল। 2004 সালে তার উপর বোমা হামলা হয়, যাতে তার কানের কিছুটা অংশ ছিঁড়ে যায়। 2009 সালে তিনি আবার হিউজ মার্জিনের ভোটে জিতে ক্ষমতা আসেন। বলতে পারেন একটা সময় মানুষ তার উপর অনেক বেশি ভরসা করেছিল, আর সেই ভরসা কিন্তু তিনি কিছুটা হলেও রেখেছিলেন। কিভাবে চলবে সেটা 2009 সালে যেখানে বাংলাদেশের জিডিপি ছিল $102 বিলিয়ন, সেটাই 2022 সালে গিয়ে দাঁড়ায় $460 বিলিয়ন। এমনকি পাকিস্তানের রুপির থেকে বাংলাদেশের টাকার মান বেড়ে যায়। সাথে দেশ জুড়ে গার্মেন্টসের বিজনেস বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে। বাংলাদেশ একটা সময় খুব গরিব দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত 20 বছরের মধ্যে বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। দেশে তৈরি হয়েছে পদ্মা সেতু, কিন্তু সেই সাথে পাল্লাতে বেড়েছে দুর্নীতি। ভেবেছিলাম কাছের মানুষেরা সরকারের বড় বড় পদ খুব সহজেই পেয়ে যেত। একটা খবর নিশ্চয় আপনাদের মনে আছে, এই বছরের ঈদে একজন সরকারি চাকরি করা ব্যক্তির ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ফাঁসি দিতে গিয়েছিল। আর পরে জানা যায় ওই সামান্য গভর্নমেন্ট সার্ভিস করার লোকের কাছে ছিল কোটি কোটি টাকা। আর এটা আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে তিনি বঙ্গভবনে আমরা এটা জরুরি জিনিস দেখবো। এটা দেখে ডাক্তার সেটি শুরু হয়ে যাবে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে বেরিয়ে আসলে সবার উদ্দেশ্য এই প্রথম হয়তো বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম কোনো সরকার প্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেখা গেল যে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে ব্যর্থতা প্রকাশ করছে। তিনি যখন বিকেলবেলা তার বাসভবনে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম সাধারণ মানুষ এসে তার সাথে চমৎকার হয়ে যাচ্ছিল। তিনি আসলে খুব সাবেরে এই বিষয়টি তাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল, অভ্যর্থনা জানানো হচ্ছিল। এই মুহূর্তে তিনি মাত্রই গাড়িতে প্রবেশ করলেন এবং তার এই গাড়ি বহর এর সাথে আমাদের সহকর্মীরাও আছেন এবং প্রধান উপদেষ্টা না প্রধান প্রধানমন্ত্রী সব মানুষ মনে দেখতেছে রাজনীতিতে রক্ত আমি তো প্যান করার টাইম পাই না পেতে চলা বিয়া করতে